কারাগার থেকে আমার দুটি শীতের সোয়েটার হারিয়ে গেছে, অভিযোগ করেছেন পলক। জানাবো খেলা শেষ, ওবায়দুল কাদেরের কলকাতা থেকে এবার পালাবে কোথায়। আরও থাকছে বিএনপিকে মিডিয়া ট্রায়ালে ঘায়েলের চেষ্টা। এবং সর্বশেষে জানাবো টানা দুবারের বেশি প্রধানমন্ত্রী নয় প্রস্তাবে ভিন্ন মত বিএনপির। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। কারাগার থেকে আমার দুটি শীতের সোয়েটার হারিয়ে গেছে, অভিযোগ করেছেন পলক। কারাগার থেকে দুটি শীতের সোয়েটার হারিয়ে যাওয়ার অভিযোগ করেছেন সাবেক তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। কাঠগড়ায় দাঁড়িয়ে আইনজীবীদের কাছে অভিযোগ করেন তিনি, তবে তার এই অভিযোগ ভিত্তিহীন ও বানোয়াট বলেছেন কাশিমপুর হাই সিকিউরিটি কারাগারের জ্যেষ্ঠ কারা তত্ত্বাবধায়ক আব্দুল্লাহ আল মামুন। আইনজীবীর উদ্দেশ্যে পলক বলেন, আগামী শীতকাল পর্যন্ত কারাগারে থাকতে হবে কিনা জানি না, কিন্তু আমার দুটি শীতের সোয়েটার হারিয়ে গেছে। যদি সে পর্যন্ত থাকতে হয় তাহলে আবার সোয়েটার জোগাড় করতে বা করে নিতে হবে। তিনি আরো বলেন, একজন বন্দীকে যদি কারাগার থেকে কোনো কাপড় চোপড় বাইরে নিয়ে যেতে হয় সেক্ষেত্রে কারাগারে সেই কাপড় চোপড় পরীক্ষা নিরীক্ষা করা হয়। পরে পরীক্ষা বা কারারক্ষীরা তার স্বজনদের কাছে কাপড় হস্তান্তর করেন। আব্দুল্লাহ আল মামুন বলেন, পলকের আইনজীবীর তথ্য সঠিক নয়। খেলা শেষ, ওবায়দুল কাদেরের কলকাতা থেকে এবার পালাবে কোথায়। সে এক সময় ছিল যখন দম্ভ ভরে ওবায়দুল কাদের বলেছিলেন, পালাবো না, পালাবো কোথায়। কিন্তু বেলা শেষে সকলের আগে ঠিকই তিনি পালিয়েছেন। ফ্যাসিস্ট হাসিনা পালানোর পর থেকে লাপাত্তা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। যদিও সূত্র বলছে তিনি বর্তমানে রয়েছেন ভারতের কলকাতায়, তবে কলকাতা থেকে এর পরের গন্তব্য কোথায় ওবায়দুল কাদেরের। সময় মতো এখন বদলেছে কাওয়া কাদের খ্যাত ওবায়দুল কাদেরের দম্ভ আর নেই কোনো ক্ষমতা আর ক্ষমতার দাপট। কাদেরের এর পরের গন্তব্যটা যে হতে যাচ্ছে বাংলাদেশের জেল, কারণ সম্প্রতি ইন্টারপোলের কাছে আওয়ামী লীগের 12 জনের বিরুদ্ধে রেড নোটিশ জারির আবেদন করেছে বাংলাদেশ পুলিশের ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরো এনসিবি। এই তালিকায় কাওয়া কাদের আর ফ্যাসিস্ট হাসিনা ছাড়াও রয়েছে আওয়ামী লীগের প্রভাবশালী সাবেক সব এমপি মন্ত্রীরা। ইন্টারপোলের কাছে ইতিমধ্যে 3টি ধাপে এই আবেদন প্রক্রিয়া সম্পন্ন করেছে এনসিবি। ইন্টারপোল তথ্য উপাত্ত বিশ্লেষণ করে যাচাই বাছাইয়ের পর রেড অ্যালার্ট জারি করবে। আর এই রেড অ্যালার্ট একবার জারি হলে ওবায়দুল কাদেরের আর কোনো গতি থাকবে না, কারণ ইন্টারপোলের আওতাধীন 195টি দেশের যেখানে লুকিয়ে থাকুক সেই দেশ তাকে খুঁজে বের করে বাংলাদেশে পাঠাতে তখন বাধ্য হবে। বর্তমানে বেশ আরাম আয়েশে কলকাতায় অভিজাত এলাকা রাজারহাট নিউ টাউনের একটি ফ্ল্যাটে স্ত্রীকে নিয়ে বসবাস করছেন কাওয়া কাদের। জানা গেছে তিনি ডিএলএফ নিউ টাউন হাইটস প্লাজায় আছেন বর্তমানে। এটি মূলত হাই রাইজ কমপ্লেক্স, যেখানে অত্যাধুনিক সব সুযোগ সুবিধা বিদ্যমান। সম্প্রতি ডিজিটাল গণমাধ্যমের সম্পাদক গাজী নাসির উদ্দিন আহমেদের একটি ফেসবুক পোস্টে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। তবে ওবায়দুল কাদেরের পালানোর ঘটনা নিয়ে জল খোলা কম হয়নি। কেউ বলেছেন হাসিনা পালানোর পরে যশোর সীমান্ত দিয়ে পালিয়েছেন তিনি। আবার সাংবাদিক ইলিয়াস হোসেন দাবি করেছিলেন কাওয়া কাদের খ্যাত ওবায়দুল কাদের দেশে আছেন। এদিকে সম্প্রতি আবার তার নামের রেজিস্টার করা সিমের লোকেশন লালমনির হাতে অবস্থানও দেখা গিয়েছিল। তবে নির্ভরযোগ্য সূত্র অনুযায়ী তার বর্তমান অবস্থান কলকাতায়। কাওয়া কাদেরের এর পরের গন্তব্য কি, তবে বাংলাদেশের জেল? ইন্টারপোলে আবেদনের পর এমন প্রশ্ন এখন ঘুরপাক খাচ্ছে জনমনে। বিএনপিকে মিডিয়া ট্রায়ালে ঘায়েলের চেষ্টা। বিএনপিকে ভয়াবহভাবে মিডিয়া ট্রায়ালে ফেলার আবারও চক্রান্ত শুরু হয়েছে। দলীয় কোন্দল বিভিন্ন স্থানে বিচ্ছিন্ন স্থানে চাঁদাবাজির পাশাপাশি কতিপয় নেতার মেজাজ হারিয়ে ফেলা বক্তব্যকে পুঁজি করা হচ্ছে। বিএনপি বিরোধী কিছু গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে পাল্লা দিয়ে বিএনপিকে মিডিয়া ট্রায়ালে ফেলে রাজনৈতিক অঙ্গনের নেতিবাচক ইমেজ তৈরি হচ্ছে। উদ্দেশ্য হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে আরো পরে আয়োজনের একটি সুস্পষ্ট ক্ষেত্র তৈরি করা। একই সঙ্গে এই দীর্ঘ সময়ের ফাঁকে বা গ্যাপে মিডিয়া ট্রায়ালের মাধ্যমে দলটির ইমেজ বড় ধরনের ধাক্কা দিয়ে ঘায়েল করার চেষ্টা করা হচ্ছে। এসব তথ্য জানা গেছে রাজনৈতিক অঙ্গনে বেশ কয়েকজনের সাথে কথা বলে। দলীয় কোন দল হাইলাইট হচ্ছে বিএনপির ইমেজে বড় ধরনের ধাক্কা দিতে বেশি বেশি করে নেতিবাচক সংবাদকে গুরুত্ব দিয়ে প্রচার করা হচ্ছে। বলা হচ্ছে বিএনপির কর্মীদের মধ্যে রেষারেষি আছে, সিনিয়র জুনিয়র নেতাদের মধ্যে মারাত্মক বিরোধ দেখানো হচ্ছে, মূল সংগঠনের সঙ্গে অঙ্গ সংগঠনের মত ভিন্নতা। আর এইসব নেতিবাচক খবর দিয়ে বলা হচ্ছে এমন পরিস্থিতির কারণে গত 8 মাসের সংঘর্ষে বিএনপি নেতাকর্মী নিহত হয়েছেন শত শত আহত। আর এমন সব খবরকে কখনো শর্ট ভিডিও বা টিকটক বানিয়ে বিএনপির বিরুদ্ধে নেতিবাচক ইমেজ তৈরি করা হচ্ছে। প্রচার করা হচ্ছে বিএনপির সংস্কার বিরোধী। বিএনপি কোনোভাবেই সংস্কার চায় না, দলটি চায় যেনতেন ভাবে নির্বাচন দিয়ে ক্ষমতায় বসে যেতে। প্রচার করা হচ্ছে ক্ষমতায় যাওয়ার আগে লুটপাটে ব্যস্ত বিএনপি। বলা হচ্ছে
হচ্ছে বিএনপি ক্ষমতায় গেলে লুটপাট করে দেশকে ভয়াবহ পরিস্থিতির দিকে নিয়ে যাবে। বিভিন্ন গণমাধ্যম, টক শো, সোশ্যাল মিডিয়ায় মন্তব্য করা হচ্ছে দলের চাঁদাবাজ, শৃঙ্খলা বিরোধীদের বিরুদ্ধে বিএনপির হাইকমান্ডের নেওয়া ব্যবস্থা লোক দেখানো। বলা হচ্ছে চাঁদাবাজ, শৃঙ্খলা বিরোধী কর্মকাণ্ডের জন্য এখন যাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে সবাইকে ক্ষমতায় বসে বুকে টেনে নেওয়া হবে, রাখা হবে জামাই আদরে। আবার বলা হচ্ছে যাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে তাদের সাথে গোপনে দলের শীর্ষ নেতাদের যোগাযোগ ঠিকই আছে। বিএনপি মৌলবাদী আস্তানা খোঁজ নেওয়ার পর পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘেটে এখনো দেখা যায় যে বিএনপিকে একটি পক্ষ বাংলাদেশের মৌলবাদীদের আশ্রয় প্রশ্রয় দাতা বলে প্রচার প্রোপাগান্ডা চালানো হচ্ছে। বলা হচ্ছে বিএনপি মুক্তিযুদ্ধে বিরোধিতাকারী ও এর পাশাপাশি সাম্প্রদায়িক দলগুলোর সাথে আতাত করে ক্ষমতায় আসতে চায়। অভিযোগ করা হচ্ছে মূল বিএনপি ছাড়াও দলটির কোনো অঙ্গ সংগঠনে অন্য ধর্মের লোকজনকে কমিটির শীর্ষ পর্যায়ে রাখা হয় না। এমনকি এমন অভিযোগ করা হচ্ছে যে বিএনপিতে মুক্তিযুদ্ধ বিরোধী খুবই শক্তিশালী ও বেশ সক্রিয়। সামনে আরো চক্রান্ত। এদিকে খোঁজ নিয়ে জানা গেছে সামনের দিনে বিএনপিকে মিডিয়া ট্রায়ালে ঘায়াল করে ফেলতে আরো বড় ধরনের চক্রান্ত করা হচ্ছে। এজন্য ওই রাজনৈতিক দলটি একটি অত্যন্ত স্মার্ট, দক্ষ আইটি বিশেষজ্ঞদের কাজে লাগাচ্ছে। দেশে এবং প্রবাসে তারা কাজ করবে। একটি সূত্র জানায় আগামীতে সব দিকে থেকেই মিডিয়া ট্রায়ালের মাধ্যমে বিএনপির বিরুদ্ধে আক্রমণ সারানো হবে। এই জন্য ব্যবহার করা হবে জনপ্রিয় গণমাধ্যম, টক শো সহ বিভিন্ন ধরনের অনুষ্ঠান, যেখানে ইনিয়ে বিনিয়ে বলা হবে ক্ষমতায় যাওয়ার আগেই বিএনপি যে লুটপাট খুনোখুনি শুরু করেছে তার চেয়ে শান্তিতে নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা সরকারে ক্ষমতায় থাকা ভালো হবে। আর এসব বক্তব্য দেওয়ার জন্য বিএনপি বিরোধী রাজনৈতিক দলটি বিভিন্ন ধরনের কৌশল নিচ্ছে। শোনা যাচ্ছে তথাকথিত জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী বলে এক শ্রেণীর বুদ্ধিজীবী, সাংবাদিক, জনপ্রিয় ব্যক্তিদের চড়া দামে তাদের মেধা মননকে কিনে কিংবা ভুল বুঝিয়ে টোপ দিয়ে বিএনপির বিরুদ্ধে ব্যবহার করা হবে। এই কাজে তারা নিজেদের চক্রান্ত বাস্তবায়নে ইতিমধ্যে বেশ কয়েকটি গণমাধ্যমে কৌশল বিএনপি বিরোধী ওই রাজনৈতিক দলটি ঢুকে পড়েছে। তারা ওইসব গণমাধ্যমে জাতীয়তাবাদী ঘরানার পরিচয় দিয়ে ঢুকে এখন খুবই কূটকৌশলে বিএনপির বিরুদ্ধে নেতিবাচক প্রচারণা জোরদার করেছে বলে শোনা যাচ্ছে। বিপরীতে বিএনপির প্রতিক্রিয়া। এদিকে খোঁজ নিয়ে জানা গেছে এমন চক্রান্ত ও প্রচার প্রোপাগান্ডার বিপরীতে বিএনপির প্রতিক্রিয়া খুব জোরালো না। বিএনপির একটি সূত্র জানায় সাচ্চা মুক্তিযুদ্ধের সপক্ষের জাতীয়তাবাদী সমর্থকরা এখনো মিডিয়া ট্রায়ালের বিরুদ্ধে তেমন কোনো কিছুই করছে না বা বুঝে উঠতেই পারছে না। এই কারণে তারা বিএনপির বিরুদ্ধে মিডিয়া ট্রায়ালকে আমলেই নিচ্ছে না। তাদের ধারণা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এবার বিএনপির বিজয় কেউ ঠেকাতে পারবে না, যে কারণে তারা যেন গভীর নিদ্রায় রয়েছেন। ইন্টারনেট ঘেটে বিভিন্ন জনের লেখায় যা জানা গেল তা হলো মিডিয়া ট্রায়াল হচ্ছে খুব সহজ কথায় কারো বিরুদ্ধে আইনগত ব্যবস্থা এবং বিচারিক রায় ঘোষণার আগে সামাজিক মাধ্যমে জনসাধারণ তার বিরুদ্ধে এক ধরনের রায় দিয়ে ফেলেন। জনসাধারণের দেওয়া সেই রায় ওই ব্যক্তির বিরুদ্ধেও যেতে পারে, আবার পক্ষেও যেতে পারে। সাধারণত সোশ্যাল মিডিয়াতে প্রকাশিত জনসাধারণের মতামত তাদের লেখা বিভিন্ন স্টেটাসের মাধ্যমে বা মধ্যে পড়ে। এই ধরনের মিডিয়া ট্রায়ালের সুদূর প্রসারী প্রভাব রয়েছে। বিশেষ করে অভিযুক্ত যে কেউ আদালতে বিচারের রায় ঘোষিত হবার আগেই জনতার আদালতে বহুভাবে এবং বিচিত্রভাবে রায়ের সম্মুখীন হন। এতে করে পারিবারিকভাবে এবং সামাজিকভাবে মর্যাদা ক্ষুণ্ণ হবার পাশাপাশি ভুক্তভোগীর মনে গভীর রেখাপাত করে। অতীতে দেখা যায় বিএনপি এমনই মিডিয়া ট্রায়ালের পরে দলটির খোদ শীর্ষ নেতার ইমেজ ভয়াবহ সংকটে পড়েছিল। 2007 সালে গণমাধ্যমের খবরে দেখা যায় সেই সময়ের মিডিয়া ট্রায়ালের ন্যাক্কারজনক শিকার হয়ে বিএনপি নেতারা ভয়াবহ ইমেজ সংকটে পড়েছিল। মিডিয়া ট্রায়ালের কারণে 2007 সালের 7 মার্চ কোন ধরনের মামলা ছাড়াই তৎকালীন সেনা সমর্থিত মহিনুদ্দিন আহমেদ ও ফখরুদ্দিনের 111 সরকার জরুরি বিধিমালায় তারেক রহমানকে গ্রেফতার করেছিলেন। এরপর থেকেই তারেক রহমানের চরিত্র হননে হেন প্রচারণা যেন চালানো হয়নি। অথচ সেই আমলে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের 2 বছর ও বিগত আওয়ামী লীগ সরকারের টানা প্রায় 16 বছরের টাস্ক ফোর্স, এনবিআর, দুদক সহ সরকারের সব সংস্থা অনুসন্ধান করেও তারেক রহমানের বিরুদ্ধে দুর্নীতি অথবা অবৈধ সম্পদ অর্জনের কোনো অভিযোগ প্রমাণ করতে পারেনি। তবে তারেক রহমানকে এরপর থেকে 10% বা খাম্বা তারেক বলে নেতিবাচক বিশ্লেষণে হাজির করত পতিত ফ্যাসিস্ট সরকার ও তার অর্থানুকূল্যে বেড়ে ওঠা বুদ্ধিজীবী ও এক শ্রেণীর গণমাধ্যম কর্মী। আর এখন এমন অবস্থা বা পরিস্থিতি মারাত্মক ফলাফল আজ করতে পেরে বিএনপি শীর্ষ পর্যায় থেকে কিছু সতর্কমূলক বক্তব্য বা মন্তব্য করা হয়। মাত্র কয়েকদিন আগেই খোদ দলটির হাইকমান্ড থেকে বলা হয় যে 11 সময়কার মতো বিএনপির বিরুদ্ধে মিডিয়া ট্রায়ালের প্রেক্ষাপটে তৈরির চেষ্টা হচ্ছে। সম্প্রতি এমন অভিযোগটি করেছিলেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি সতর্ক করে দিয়ে জানিয়েছিলেন নির্বাচনে জেতার জন্য বিএনপি যত বেশি সম্ভাবনা তৈরি হচ্ছে তত বেশি বিএনপিকে মিডিয়া ট্রায়ালের মুখোমুখি করা হচ্ছে। কিন্তু প্রশ্ন হচ্ছে তারেক রহমানের এমন বক্তব্যের পরেও বিএনপির পক্ষ থেকে সেই মিডিয়া ট্রায়ালের বিরুদ্ধে দলটির কোনো পর্যায়ে নেতাকর্মী রুখে দাঁড়ায়নি।
প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।